এত ড্রিঙ্ক করতে শুরু করেছে যে কোনো হুঁশই থাকে না। সারাদিন বাহিরে বাহিরে ঘুরে বেড়ায় আর রাতে নিজের ঘরে বসে অ্যালকোহল গিলবে। নিদ্র বেশ ক্লান্ত হয়ে বাসায় পৌঁছে দেখলো দাদি রান্না করে। মনে মনে খুব খুশি হলেও ভাবভঙ্গিতে প্রকাশ না করে বলল, দাদি এসবের কি দরকার ছিল? আসমা বেগম ভেঙচি কেটে বললেন, আমি না করলে করবেটাকে? তা অবশ্য ঠিক। তা কি কি রান্না হচ্ছে? চিকেন স্যুপ, চিকেন ব্রোস্ট আর আপনার পছন্দের সালাদ। নিদ্র তৃপ্তি হাসি দিয়ে বলল, তাহলে আমি দ্রুত ফ্রেশ হয়ে আসি। অবশ্যই। আর তোর বাবাকে ডেকে আন। নিদ্র বেশ ক্লান্ত স্বরে বলল, আপনার ছেলে আপনি ডেকে আনুন। আমি তো ডেকেছিলাম, আমার কথা কেউ শোনে। আমি দেখছি। গোসল সেরে চুল মুছতে মুছতে নাজমুল সাহেবের রুমের দিকে এগিয়ে গেল। রুমের সামনে দরজা বন্ধ ভিতর থেকে। এর অর্থ বাবা ভেতরে। বাবা চলো একসাথে খেতে বসি। দরজায় টোকা দিয়েই কথাটা বেশ কয়েকবার বলল। কোনো সারা শব্দ না পেয়ে দরজায় বেশ জোরে টোকা দিতে লাগলো। বাবার কিছু হলো না তো? দিনে এই সময়টাতে তো সে বাসায় থাকে না। আজকে এই সময় বাসায়, তার উপর কোনো সারা শব্দ নেই। নিজের খুব চিন্তা হচ্ছে। রান্নাঘরের দিকে এগিয়ে দাদিকে জিজ্ঞেস করলো, দাদি, বাবা কখন থেকে দরজায় লক করে এভাবে আছে? সেই 12টা থেকে। আমাকে বলবে না? আরে ও তো এমনই প্রায় করে। কিন্তু তার রুমে সারা শব্দ পাওয়া যায়, কিন্তু আজকে একেবারেই নিখোঁজ অবস্থায় আছেন। সব রুমেই তো এক্সট্রা চাবি আছে, সেটা দিয়ে খুলতেই পারিস। বাবার রুমের এক্সট্রা চাবি তার কাছেই রাখেন। তাহলে লক খোলার মিস্ত্রি নিয়ে আয়, আমি ততক্ষণে ডাকাডাকি করে দেখি। নিদ্র দ্রুত মিস্ত্রির খোঁজে বের হলো। আসমা জামান ছেলের চিন্তায় রান্না বান্না বন্ধ করে তার রুমের দরজা টোকা দিলেন। নরম স্বরে বললেন, বাবা নাজমুল শোন তো। বাবা একসাথে খেয়ে নেই। বাবা এমন করিস না। আসমা জামান কাঁদতে শুরু করলেন। ছেলে মরে গেছে নাকি কে জানে। নিদ্র পাগলের মতো লোক খুঁজছে। প্রায় 1 ঘন্টা হতে চলল, কিন্তু একজন মানুষ সে পেল না। একজনকে বেশ চড়া ভাড়ায় পেল। নিদ্রের জমানো ডলারে বেশ খানিকটা খরচ হয়ে গেল। কিছুই করার নেই তার। বাসায় এসে দাদিকে বাবার রুমের দরজার সামনে বসে কাঁদতে দেখে নিদ্র হকচকিয়ে গেল। আধা ঘন্টা চেষ্টা করার পর লক খুলতে সক্ষম হলো। দরজা খুলে নিদ্র তার বাবাকে দেখেই অবাক। নাজমুল সাহেব তার রকিং চেয়ারে হাতে বই পড়ার মতো করে নিয়ে বসে আছেন। বেশ মনোযোগ দিয়েই বই পড়ছেন। নিদ্র তার বাবার দিকে এগিয়ে গিয়ে পাশেই দাঁড়ালো। নাজমুল সাহেব ছেলের দিকে না তাকিয়ে বললেন, আমার বই পড়ায় বিরক্ত কেন করছো তোমরা? নিদ্র ঠান্ডা স্বরে বলল, তুমি উল্টো করে বই কেন পড়ছো কেন বাবা? নাজমুল সাহেব হিতস্তভাবে বললেন, সে তুমি বুঝবে না। নাও গেট লস্ট ফ্রম মি মাই ডিয়ার সন। নাজমুল সাহেব পুরোপুরি নেশা অবস্থায় আছেন সেটা নিদ্র বুঝতে পেরে চুপচাপ রুম ছেড়ে বের হয়ে আসলো। মিস্ত্রিকে তার ডলার বুঝিয়ে দিয়ে দাদিকে বলল, খাবার দাও তো দাদি। আসমা জামান রান্নাঘরে ফিরে এসে সুপের বাটি খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। রীতা ছাদে পাটি বিছিয়ে বসে আছেন। অত্রি ঘুমাচ্ছে আর লিলি কি করছে তার জানা নেই। মেয়েটাকে তার চোখে চোখে রাখা উচিত। এটা ঠিক, খুব বেয়াদব মেয়েটা, কিন্তু মেয়েটার ক্ষতি হলে তার খারাপ লাগবে, খুব খারাপ লাগবে। রশিদ সাহেব তার স্ত্রীকে বললেন, একটা মতামত দাও তো। বলো। নাজমুলকে দাওয়াত করলে কেমন হয়? বড়লোক মানুষ, দাওয়াতে না আসলেও গিফট পাঠাবে একটা, আমি শিওর। দাওয়াতে আসবে না? তাহলে গিফট কেন নিবা? লজ্জাজনক পরিস্থিতিতে পড়বা। ছোট মেয়েটার শ্বশুরবাড়ি তো দামি গিফট দেওয়া দরকার। খোটা শুনতে হবে ওর। আমরা না হয় লজ্জাজনক পরিস্থিতিতে পড়লাম, কিন্তু ও তো ভালো থাকুক। মেয়েটাও আছে, এত বড় লোক ছেলের সাথে প্রেম কেন করতে হবে? প্রেম কি বলে কয়ে হয় নাকি? আর আমাদের চাওয়া তো একটাই, ছেলে মেয়ে ভালো থাকুক। আর ছোট হচ্ছে নিজেদের লোকের কাছেই, অন্তত পক্ষে ওর শ্বশুরবাড়ির লোকজনের কাছে তো হেও হতে হবে না। তাহলে করো দাওয়াত। আর ওদের বাসায় কবে উঠবো আমরা? ওই বাড়ি রং করাতে হবে, তারপর আমরা উঠব। মেয়েটাকে বিয়ে দেওয়া দরকার। তা দরকার, কিন্তু আমি তো ওকে এসব বলতে পারছি না। তুমি একটা কাজ করতে পারবা। বলো। ওকে একটু বিয়ের কথা বলে দেখো তো কি বলে। আমার সাথে তো তেমন চেনা জানা নাই, ও আমার কথায় বিরক্ত হবে। বিরক্ত হলেও প্রকাশ করবে না।
অদ্রের ঘুম ভেঙে গেল। ঘড়িতে রাত 2:45। পানির পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। টেবিলে আজকে পানি রাখা নেই। লাইট জ্বালিয়ে খুঁজে নিজের রুমে পানি না পেয়ে নিচে নামার উদ্দেশ্যে রুম থেকে বের হলো। অদ্রি মনে হচ্ছে নিদ্রের ঘরের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ওই দিকটায় লাইটটা বেশ কয়েকদিন ধরে জ্বালানো হচ্ছে না। লিলিটার যে কি হয়েছে আল্লাহই জানে। অদ্রি ধীরে ধীরে এগোতে লাগলো। ঘুম ঘুম চোখে সবকিছুই কেমন ঝাপসা লাগছে। নিদ্রের রুমের দিকে যত এগোচ্ছে ততই কেউ একজনকে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। কেউ একজন, আর কেউ না, লিলি। এত রাতে লিলিকে এখানে দেখে অবাক হয়ে অদ্রি জিজ্ঞেস করলো, লিলি, এখানে এত রাতে কি করছিস? লিলি ভাবতেই পারেনি অদ্রি এই সময় এখানে উপস্থিত হবে। কিছু একটা না বললেই নয়। লিলি বিরক্তি নিয়ে বলল, এমনি। এখানকার লাইটটা জ্বালাসনি কেন? ইচ্ছে হয়নি তাই। এই, তোর কি হয়েছে রে? মুখে মুখে কথা বলার সাহস পাস কোথা থেকে? তুমি প্রশ্ন করবা আর আমি উত্তর দিলেই দোষ? ভদ্রভাবে উত্তর দেওয়া যায় না? লিলি দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, তুমি কোথাকার কি যে তোমার সাথে ভদ্র ব্যবহার করতে হবে? রাগে শরীর কাঁপছে অদ্রির। এতটুকু মেয়ে তাকে কি বলল? সেদিনের মেয়েটাকে এক আবর্জনা থেকে তুলে এনে নিজের ছোট বোনের মতো রেখেছে, আর সে কি না। লিলি ডান গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। চিৎকার করে বলতে শুরু করলো, আবর্জনা আবর্জনায় থাকে। ছাদ থেকে অদ্রির চিৎকার শুনে রীতা পাই দৌড়ে নেমে এলেন। কিছু বুঝে ওঠার আগে অদ্রি রীতাকে বলল, লিলি যেন আমার সামনে না আসে। বেয়াদব মেয়ে, কথাবার্তার কোনো শ্রী নেই। রীতা লিলিকে বললেন, যাও নিচের রুমে যাও। লিলি চলে যাওয়ার পর রীতা অদ্রিকে বললেন, এত রাতে ঘুম ভালো কিভাবে? অদ্রি মাথার ঘোমটাটা নামিয়ে দিয়ে বলল, খুব তৃষ্ণা লেগেছিল, রুমে পানিও নাই, তাই ভাবলাম নিচে নেমে পানি খেয়ে আসি। আর তখনই দেখলাম লিলি এখানে দাঁড়িয়ে আছে। রীতা অদ্রির কথার মাঝেই বললেন, আমি নিজ হাতে তোমার রুমে খাবার, পানি আর গ্লাস রেখে এসেছি। না তো, আমি পেলাম না তো। আচ্ছা চলো তোমার রুমে চলো, তুমি শোবে আর আমি খাবার পানি নিয়ে আসি। রীতা অদ্রির রুমে ঢুকে লাইট জ্বালিয়ে দেখলেন বিছানার পাশে ছোট্ট টেবিলে খাবার, পানি আর গ্লাস রাখা। অদ্রিরও ছোট টেবিলের উপর চোখ আটকে গেল। কিছুক্ষণ আগেও তো এখানে পানি ছিল না, তাহলে কিভাবে আসলো? রীতা অদ্রিকে বললেন, কাঁচা ঘুম ভেঙেছিল তো, তাই হয়তোবা দেখতে পাওনি। আর লিলির বিষয় নিয়ে এত চিন্তা করার কিছুই নেই। বেশি রকম বেয়াদবি করলে ওর বাসায় ফেরত পাঠিয়ে দিলেই হবে। 3 গ্লাস পানি শেষ করার পরও অদ্রির মনে হচ্ছে তার তৃষ্ণা মেটেনি। আর পানি খেতে হবে না তোমাকে, তুমি এখন ঘুমাও। রীতা কথাটা বলে রুমের লাইট অফ করে দিয়ে চলে যাচ্ছিল। অদ্রি বলল, ছাদের দরজা তালা দেওয়া হয়েছে? রীতা বলল, না, আমি আজকে ওখানেই ঘুমাবো। ভয় লাগবে না? রীতা হেসে বললেন, তুমি ঘুমাও তো। লিলি বিছানার উপর শুয়ে কাঁদছে। অদ্রি তাকে এভাবে থাপ্পড় মারাটা ঠিক হয়নি। সে দেখে নেবে। এই বাসায় সে কাজের বিনিময়ে থেকেছে, বিনে পয়সায় না। 2 দিন যাবৎ রীতা কোথাকার কে এসে তার জায়গা নিয়ে নেবে? এত সহজ নাকি? অদ্রির মতো একজন মেয়ের সাহস কিভাবে হয় এইসব তাকে বলার? অদ্রি ঘুম আসছে, কিন্তু ঘুমাতে ইচ্ছে করছে না। কিছু ভাবতে ইচ্ছে করছে আমার তাকে নিয়ে, যদিও সে আমার কিনা জানা নেই, হবেও কিনা সেই নিশ্চয়তা নেই। ভবিষ্যৎ সম্পর্কে সবারই জানার ইচ্ছে থাকে, কিন্তু কজনই বা জানতে পারে? যদি কোনোভাবে ভবিষ্যৎ সম্পর্কে জানা যেত। বার্গারে বড়সড় কামড় দিতেই চিবুতে চিবুতে নিদ্র বলল, আমার টাকা জমানো হয়ে গেছে, এখন তারিখ বলো, টিকিট কাটবো। আসমা জামান পানির গ্লাস এগিয়ে দিয়ে বললেন, তোর বাবা 2টো টিকিট গত রাতে আমাকে দিল। নিদ্র পেয়ে অবাকই হলো। তাই নাকি? দেখো তো আসল টিকিট কিনা। থাকে সবসময় নেশার করে, তার আবার কোনো ঠিক আছে? আসলেই তো মনে হলো। দেখলে না রুমের মধ্যে উল্টো করে বই পড়ছিল? তা তো দেখলামই। তোর বাবাকে সাথে নিয়ে গেলে কেমন হয়? খুবই বাজে হবে। পুরো আনন্দটাকে বিসর্জন দিয়ে দিতে হবে। নাজমুল সাহেব ছেলের কথার উত্তরে বললেন, No, my son, you're wrong. বাবা খেতে বসো। আসমা জামান প্লেটে বার্গার আর স্যুপের বাটিতে স্যুপ দিয়েই বললেন, নিদ্র ঠিকই বলেছে। তোর আজকাল যে অবস্থা, তাতে রাস্তায় ন্যাংটা হয়ে বের হয় বাকি আছে।
হাসতে হাসতে বলল। তা তুমি ঠিকই বলেছ। নাজমুল সাহেব চাপা স্বরে বললেন, ছাড়ার চেষ্টা করছি কিন্তু পারছি কই। বাবা মিথ্যা বলো না, তুমি মোটেও ছাড়ার চেষ্টা করছো না। তাহলে তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। কোন চ্যালেঞ্জ বাবা? এই যে তোদের সাথে যাওয়ার। তুই সত্যি কোনো ঝামেলা বাঁধাবে না? যদি বাধাই তাহলে আমাকে ফেরত পাঠায় দিবি, ব্যাস ঝামেলা শেষ। নাজমুল সাহেব মনে মনে নিজেকে বাহবা দিলেন। কত সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথাটা বললেন তিনি, কিন্তু কেউই ধরতে পারল না। আসলে তিনি 3টি টিকিট কিনেছেন, সাথে অনেক কেনাকাটাও করেছেন। এতদিন পর দেশে যাচ্ছে, খালি হাতে যাওয়া যায় নাকি? বারান্দায় দাঁড়িয়ে নিদ্রের হঠাৎ মনে হলো অনেকদিন পর তার বুকের উপর থাকা বোঝাটা কিছুটা হালকা হয়েছে। তার খরচ কিছুটা হলেও কমবে বাবার সাথে গেলে। মোবাইলের স্ক্রিনে অদ্রির ছবিতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে এক সময় চোখ ঝাপসা হয়ে গেল নিদ্রের। সুখের কান্না কিছুটা অন্যরকম হয়, যদিও পুরুষদের কাঁদতে নেই। যদি ও রাজি না হয় তখন সে কি করবে? ভাবতেও ভয় হয় যে ও ফিরিয়ে দিতে পারে। যদি দেয় তখন? নেগেটিভ চিন্তা করে লাভ নেই, আপাতত পজিটিভ কিছু ভেবে ভালো থাকা যাক। তাকে কাছে পাওয়ার মাঝে আত্মতৃপ্তি থাকবে। অদ্রির ঠোঁটে আলতো করে চুমু এঁকে দিয়ে ওর দেহের শিহরণ দেখার মাঝে, উপভোগ করার মাঝে আনন্দটাই অন্যরকম। ঠোঁটে গভীরভাবে চুমু এঁকে দেওয়ার আহ্বানটাও অসম্ভব সুন্দর অনুভূতি জাগাবে। অদ্রির দেহে প্রতিটি শিহরণ দেখার অদম্য ইচ্ছাকে দমিয়ে রাখার ব্যর্থ চেষ্টায় ব্যস্ত সে। নিঃশ্বাসের সাথে অদ্রির দেহের অধিকারটাও যে তার চায়। নাজমুল সাহেব নিদ্রের ঘাড়ে হাত রেখে বললেন, রা 06818017 তল্পিতল্পা গুছিয়ে ফেলুন, আগামীকাল আমাদের ফ্লাইট। সকালে? হ্যাঁ বাবা, সকালে তোমার দাদির আর আমার তল্পিতল্পা গোছানো প্রায় শেষ। বাবা? হ্যাঁ বল। চলো না একেবারে ফিরে যাই দেশে। না রে, অভ্যস্ত হয়ে গেছে এই কালচারে, নিজেকে বদলাই কিভাবে? মানুষের ধর্মই হচ্ছে বদলে যাওয়া। যা 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 প্রয়োজন গুছিয়ে ফেল, তারপর রাতে বিশাল ঘুম দিবি। নাজমুল সাহেব ধীরে ধীরে বারান্দা থেকে নিজের রুমের দিকে এগোলেন। সত্যি ছেলেটার কথা ভেবে দেখার মতো। এখানে তারও কেমন দম বন্ধ লাগছে আজকাল। আসমা জামান স্বামীর ছবির দিকে তাকিয়ে আছেন। মন তার অতীতে যাত্রা করছে আজ বহুদিন পর। পুরো বাড়িতে উৎসব শুরু হয়েছে। এক গ্রামের পুরো মানুষ ভিড় জমিয়েছে মাতব্বর বাড়ির একমাত্র কন্যার বিয়ের সাজ দেখার জন্য। আসমা জামান এই বয়স, তখনই কেবল 22-এ পা দিয়েছে। লাল টুকটুকে বেনারসিতে তাকে অপূর্ব সুন্দর লাগছে। বরযাত্রী আসলো সেই রাত 10টায়। দুপুর থেকে ভারী শাড়ি আর গহনা পরে বসে থাকতে থাকতে সে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে ছোট মামি তার কান ধরে টেনে ঘুম থেকে উঠিয়ে বলল, আর কত ঘুমাবি রে, বর চলে এসেছে রে, ওঠ। বাসর রাতে আসমা জামানকে অবাক করে তার স্বামী ক্ষমা চেয়েছিলেন, কারণ দুপুরের পরিবর্তে রাতে আসার জন্য। সে কত যুগ আগের ঘটনা। যাতায়াত ব্যবস্থা ছিল খুবই খারাপ। গ্রামের পথ হলে তো কোনো কথাই ছিল না। আসমা জামান লাজুক স্বরে বলেছিলেন, আপনি ক্ষমা চাইবেন না? কেন আসুক? স্বামীর আদরের ডাকে সে লাজে রাঙা হয়ে মাথা নিচু করে চুপ করেছিলেন। প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা সে হারিয়ে ফেলেছিলেন। তার স্বামী তাকে পড়াশোনা ছাড়তে দেননি, কিন্তু মানুষটা তাকে ছেড়ে চলে গেল। একাকী জীবন পার করে দেওয়ার মতো যন্ত্রণা এই পৃথিবীতে নেই। একজন মানুষকে হাসরের মাঠে পাশে পাবার আশায় জান্নাতে একসাথে থাকার লোভ সামলাতে কজন মানুষ ছাড়তে পারে? সে তো পারবে না। এক ছেলে নিয়ে জীবন পার করে দিলেন। ছবির মানুষটা হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। নিদ্রের সাথে মানুষটার বেশ মিল আছে, স্বভাবে কিছুটা চেহারায় মিল আছে। শুধু মিল নেই একটা বিষয়ে, সেটা হচ্ছে রসিকতার বিষয়ে। মানুষটা বেশ রসিকতা জানতো। তুচ্ছ কোনো বিষয় নিয়ে এমন রসিকতা করতেন যে আসমা জামান হাসতে হাসতে অস্থির হয়ে যেত। হাসি খুশি মানুষটা ধুম করে হাওয়া হয়ে গেল। নাজমুল সাহেব পানির বোতল নিয়ে মায়ের রুমে এসে হাজির। আসমা জামান ছেলেকে আসতে দেখে ছবিটা সরিয়ে ফেললেন। নাজমুল সাহেব ব্যাপারটা বুঝতে পেরেও না বোঝার ভান করেই বললেন, মা সব গোছানো শেষ? আসমা জামান বললেন, আমরা গিয়ে উঠবো কই? হোটেলের কি অভাব আছে? হোটেলে থাকা আর বাসায় থাকা কত পার্থক্য তুই জানিস?
মাটির চুলা রান্না খাবারের তুলনা নেই মা। আচ্ছা চলো, একটা ব্যবস্থা হবে না। আগে তোমার বাবার বাড়ি গিয়ে দেখি। ঘাড় ধরে বের করে দিবে। এত সোজা নাকি? টাকা থাকলে সব হয় মা, বুঝেছো? তা না হয় বুঝলাম, কাল কটায় বের হব আমরা? 9টায় হলেই হবে। নিজের কি অবস্থা? ওর গোছানো শুরু করেছে? বলে তো এলাম। আচ্ছা মা, তুমি থাকো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। হাবি জাবি খাবি না তো আবার? না মা, এই একটু ঘুরে আসতে ইচ্ছে হলো। রশিদ সাহেব বেশ চিন্তায় আছেন। অদ্রিতাকে পুরো বাড়ি এমনকি উঠান, ফুলের বাগান সবকিছু মেরামত করে নতুনত্ব আনার দায়িত্ব দিয়েছে। তার উপর 15 থেকে 20 জনের মতো মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা সব তার উপর চাপিয়ে দিয়েছে মেয়েটা। তাছাড়া আর কেউই তো নেই দায়িত্ব নেবার মতো। তার ছেলেদের এই দায়িত্ব দেওয়া যাবে না, কারণ অদ্রি তাদের সাথে কথাবার্তা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। তাছাড়া টাকা পয়সার ব্যাপারে অদ্রি হিসাব নিজ থেকে চাইবে না, রশিদ সাহেবের নিজ থেকেই দিতে হবে। তার প্রথম কাজ হবে রং মিস্ত্রির সাথে কথা বলা, তারপর দিনমজুর দিয়ে পুরো বাড়ির আগাছা কেটে পরিষ্কার করাতে হবে। বাগানের পুরো অবস্থা খারাপ, এটা বেশ ঝামেলায় ফেলবে। মুদির দোকানে চেনা জানা আছে, লিস্ট ঠিকঠাক মতো করে দিলে আর কোনো ঝামেলাই নেই। কিন্তু তার আগে সবকিছুর জন্য মোটামুটি কি পরিমাণ টাকা লাগবে অদ্রিকে জানাতে হবে। সবচেয়ে বড় বিষয় নাজমুলকে জানানো হয়নি। আলনা থেকে আদা ময়লা ফতুয়াটা গায়ে দিলেন, সেলফোনটা হাতে নিয়ে ফ্লেক্সিলোডের দোকানে থেকে পা বাড়ালেন। বিদেশে ফোন দিতে অনেক টাকা লাগে, তাই ফ্লেক্সিলোডের দোকানে যাওয়া। লোড দেওয়ার পর 3 বার রিং বাজার পরে নাজমুল সাহেব ফোন রিসিভ করলেন। কেমন আছিস দোস্ত? এই আছি বেশ, তোর কি খবর? আর খবর, ছোট মেয়েটার বিয়ে, জামাই বেশ বড় লোক, বুঝিসই তো। বুঝাচ্ছি, চুষে খাচ্ছে তোকে নাকি খেতে যাচ্ছে? আরে তা না, ছেলে শুধু বলেছে মেয়েকে ধুমধামে উঠিয়ে দিলেই হবে। শোন, প্রথম দিকে এমনই বলে, পরে দেখা যায় বড়লোক ভিক্ষুক। নাজমুল সাহেব হো হো করে হাসতে শুরু করলেন। এই বড়লোক ভিক্ষুক তুই খুঁজে বের করছিস নাকি তোর মেয়ে? মেয়ে? দাওয়াত দেওয়ার জন্যই তো ফোন দিয়েছিস। হ্যাঁ, তোর পরিবারের সবাইকে দাওয়াত রইল। আমরা আগামীকালের ফ্লাইটে দেশে আসছি, থাকার কোনো জায়গা নেই। ও নিয়ে চিন্তা করিস না, আগে তুই আয়, তারপর দেখা যাবে। তোর মেয়েটা কি তোর মতো আবুল দেখতে হয়েছে নাকি ভাবির মতো সুন্দরী? রশিদ সাহেব বিরক্ত হয়ে বললেন। মোটেও আমি আবুলের মতো দেখতে না। রিপা কি মিথ্যা বলতো? অতীত তুলিস না, বড্ড ব্যথা লাগে রে ভাই। আচ্ছা যা, তুললাম না তো, আগামীকাল ফিক্সড? ইনশাআল্লাহ। তো রাখি এখন, বেশি টাকা কেটে যাচ্ছে। আচ্ছা। অদ্রি জানালা দিয়ে নিস্তব্ধ সোনালী দিনের সৌন্দর্য দেখে রিতাকে বলল, প্রকৃতির মতো কেউ সুন্দর হতে পারে কখনো? অদ্রি তাকে এই টাইপের প্রশ্ন করতে পারে ভাবতেও পারেননি। আমতা আমতা করে বললেন, আল্লাহ তো তার চেয়েও সুন্দর। আল্লাহ তাআলা তো সবচেয়ে বেশি সুন্দর, তার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। হ্যাঁ, আল্লাহ মাফ করো, ভুলই কথাটা বলেছি। কোনো মানুষ হতে পারে প্রকৃতির মতো সুন্দর? মনে হয় না, আর হলেও আমি চোখে দেখিনি। আমি দেখেছি জানেন, খুব কাছ থেকে দেখেছি, কিন্তু ছুঁয়ে দেখার সাহস হয়নি। খুব কাছ থেকে পেয়েও স্পর্শ করার অধিকার আমার ছিল না। অদ্রি কথাগুলো রিতার কাছে ঠিক ভালো লাগলো না। রিতা বুঝতে পারছে না অদ্রি ওর স্বামী সম্পর্কে বলছে নাকি অন্য কাউকে নিয়ে। এই মেয়েকে বুঝতে তার এত সময় কেন লাগছে? যে কোনো মানুষকে বুঝতে তার 1 সপ্তাহের বেশি সময় লাগে না, কিন্তু এই মেয়ের ক্ষেত্রে সময়টা শুধু বাড়ছে, কমছে না। আসলে এই পৃথিবীতে কিছু মানুষ থাকে, কিছু না, খুব কম মানুষ থাকে যাদের ভেতরের খোঁজ পাওয়াই দেয়। অদ্রি তাদের মধ্যকার একজন। রিতার মনে প্রশ্ন জেগেছে, কাকে নিয়ে বলছে? প্রশ্নটা করতেও দ্বিধা হচ্ছে। রিতাকে চুপ করে থাকতে দেখে অদ্রি বলল, কি সব আবল তাবল বলছি আমি? বিয়ে উপলক্ষে আপনার কিছু কেনাকাটা করতে ইচ্ছে হচ্ছে না? রিতা বললেন, বয়স হয়েছে আমার, এখন কি আর আগের মতো শখ আছে নাকি? কি যে বলেন, বয়সের সাথে তারুণ্যের কোনো সম্পর্ক নেই। তারুণ্যকে সবসময় নিজের মধ্যে ধরে রাখতে হয়, তাতে বয়স বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। তাহলে তুমি কেন এইভাবে বুড়ির মতো থাকো? নিজের গায়ের 3 পিসের দিকে তাকাও তো। অদ্রির গায়ে সাদা রঙের 3 পিস। বেশ কয়েকদিন অবশ্য রঙিন পোশাক পরা শুরু করেছিল, কিন্তু নিদ্রের এভাবে হুট করে উদাও হয়ে যাওয়ার পর থেকে আবার আগের মতোই হয়ে গেছে।
তবে পুরোপুরি না। ভয়ঙ্কর একটা স্বপ্ন তার পিছু ছেড়েছে। এখনো মনে পড়লে অসহ্য যন্ত্রণা হতে থাকে শরীর ও মনে। অদ্রি মুস্কি হেসে বলল, বাদ দিন আমার কথা, আমি তো বিধবা মহিলা, আমার আবার সাজগোজ বলতে কিছু আছে নাকি? রীতা বললেন, তোমার বয়স অল্প, এখনো বিয়ের বয়স আছে। তা আছে বই কি। রশিদ চাচা এসেছেন? রীতা বললেন, না, চলে আসবে মনে হয়। দুপুরে আজকে আমি রান্না করব, অনেকদিন রান্না করা হয় না। তুমি ভালোভাবে সুস্থ হও, তারপর দেখা যাবে। হঠাৎ মনে হলো রান্না করলে ভালো লাগবে। খালামুনি, আমি শুটকিটা ভালো রান্না করতে পারি, খাবেন? তাহলে করো, তবে সব আমি গুছিয়ে দিব। না, তা হবে না। আজকে আপনি রেস্ট নেবেন, আমি সব রান্না করব। আপনি একটা কাজ করতে পারেন, মেহমানদের জন্য কোন দিন কি কি রান্না করবেন লিস্ট করে ফেলুন। লিস্ট করব, কিন্তু আমাকে সাহায্য করে দিতে হবে। না, আমি একাই পারবো। রশিদ সাহেব ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সকাল 11টায়। নাজমুলকে সে এয়ারপোর্ট থেকে সোজা তার এখানে নিয়ে আসবেন। যদিও তার বাসা থাকার মতো জায়গা নেই, অদ্রির বিশাল বাড়ি তো পড়ে আছে, নো চিন্তা। ঢাকায় তার পৌঁছাতে বেশ কম সময় লাগলো, কারণ রাস্তায় জ্যাম কম ছিল। প্লে কার্ডে বড় বড় অক্ষরে নাজমুল লিখে এনেছেন, যাতে সহজেই তাকে খুঁজে পাওয়া যায়। কত বছর পর দেখা হচ্ছে, কেউ কাউকে প্রথম দেখায় না চেনার কথা। নাজমুল সাহেব বেশ অস্বস্তি বোধ করছেন। তার পাশের সিটে যে বসেছে তার শরীর দিয়ে খুব বিশ্রী একটা গন্ধ আসছে। গন্ধটা কোনোভাবেই দূর করা যাচ্ছে না। পারফিউমের বোতল অর্ধেকটা খালি হয়ে গেছে। কেউ তার কথা বিশ্বাস করছে না। শোনেন ভাই, এই লোকটার গায়ের গন্ধটা কি বাজে। সেই বিরক্ত নিয়ে উত্তর দিচ্ছে, আমি তো পাচ্ছি না। শেষ পর্যন্ত নিদ্রের সিটে নাজমুল সাহেব বসলেন এবং নিদ্রকে বাবার সিটে বসতে হলো। পাশের লোকটা খুব একটা সুবিধার না, কেমন যেন লাগছে নিদ্রের। লোকটা চাহনিতে কথার বাজে কিছু আছে, কিন্তু বাজে জিনিসটা সে ধরতে পারছে না। এয়ারপোর্টের বাহিরে প্ল্যান্টেটে নিজের নাম দেখে নাজমুল সাহেব নিদ্রকে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।